আমি আবার তো বলছি, আমি সামনে এসে মুখ খুলে বলেছি বলে আপনারা কোহিনূর মজুমদারকে নিয়ে পডকাস্ট করছেন। কোহিনূর মজুমদার ইজ নট অনলি এ ইন্ডিভিজুয়াল কোহিনূর মজুমদার, ইট ইজ দি ভয়েস অফ তৃণমূল কংগ্রেস। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় চোখেও দেখতে পাচ্ছেন কিনা, কানেও শুনতে পাচ্ছেন। আমাকে দল থেকে তাড়িয়ে দিচ্ছে, আমার আর কিছু যায় না। এগুলো নিয়ে তুমি ওপেন আই বলে আই জানার আই চেষ্টা রিচ আই করেছো? রিচড বক্সিদা। আচ্ছা, বক্সিদা বলছে তো রাবার স্ট্যাম্প, আমি কি করব? হ্যাঁ, এই যে জেলা সভাপতি তোমার কাছে স্বীকার করে নিল ইয়েস সে? ইয়েস, আমি বললাম যে এরকম হচ্ছে, দাদা আপনি দেখুন রাবার স্ট্যাম্প পার্টি। তখন সবে সবে আমাদের এই বেরিয়েছে, বলুন এই জেলা টাউনের আর ব্লকের সভাপতি বেরিয়েছে। বলে আমি জানি, আমি কি জানি এই টাউনের সভাপতি ব্লকের সভাপতি কে আছে? তো আমাকে সে জিজ্ঞেস করছিস? এ দল গার্জিয়ানলেস পার্টি, তুই মমতার কাছে যাবি, এখন যেতে পারবি না ন্যাচারালি মুখ্যমন্ত্রী, আর অভিষেকের কাছে তুই পৌঁছতে পারবি না। পাগল নাকি? বলো কি, তুমি তো অনেক দিন ধরে এই তৃণমূলে হয় না এটা। অভিষেক ব্যানার্জির সঙ্গে বসে মিটিং করা যায় না, কথা বলা যায় না। ওই জন্য পিআরটি এর সঙ্গে বার দু তিনের কথা বলি, 15 মিনিট 20 মিনিট এরকম। বুঝুন, হয়েছে। একটি দল দীর্ঘদিনের কর্মী 20টা বছর যে দলকে দিয়েছে, সেই যুব নেতার সঙ্গে আজ পর্যন্ত তিনি মিটিংই করেনি। না, অভিষেক ব্যানার্জির সঙ্গে আমার মুখোমুখি দেখা হয়েছে 5 to 6 টাইমস। ওনার জন্মদিন আর ইয়েতে ওই ভিড়ের মধ্যে থেকে ঢুকে দাদা ব্যাস। তাহলে ওনাকে ঘিরে থাকতো কে? শুধুই আইপ্যাক? না না, নাকি না ওনার কিছু? অফিস, আচ্ছা, ওনার অফিস। ওনার অফিস এবং ওনার পছন্দসই কিছু নেতা। আজ এক বিশেষ অতিথি, যাকে নিয়ে এই মুহূর্তে বাংলায় নানান ধরনের গল্প চর্চা চলছে বিগত কয়েকদিন ধরে। মুহূর্তটা তো বুঝতেই পারছেন, এক ঐতিহাসিক মুহূর্তের মধ্যে দিয়ে চলছি, যেখানে নব নিযুক্ত হলো মুখ্যমন্ত্রী। এর মধ্যে আজকে অন্তত এক হাফ ডজন মন্ত্রীর শপথ বাক্য পাঠ হয়ে গেছে। তারই মাঝে কোহিনূর মজুমদার নামটা তো আপনাদের চলে আসছে সোশ্যাল মিডিয়ার ফিডে। সেই মানুষটাকে পেয়ে গেছি আজকে আমাদের এই স্টুডিওতে, একেবারে মুখোমুখি বেঙ্গল স্কুপে চুটিয়ে আড্ডা দেব। খবর পাওয়া গেল আর কিছুক্ষণ আগেই তাকে নাকি তৃণমূল একেবারে সাসপেন্ড করে দিয়েছে, নাকি দল থেকে তাড়িয়ে দিল। ওই একই ব্যাপার। নমস্কার, এই মুহূর্তে কোহিনূর মজুমদার। কি খবর? তুমি তো একেবারে চর্চায়। না না, এটা এটা একেবারেই লক্ষ্য নয়, এটাই একেবারেই উদ্দেশ্য নয় চর্চায় থাকা। তার মূল কারণ হচ্ছে যেভাবে আমাদের সময়টা গেছে, সেটা আর 5টা কর্মী জানে, কিন্তু আমার মনে হয়েছিল যে এবার এটা এক্সপ্রেস করা দরকার। দেখুন, যখন কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছিল, তখন ভীষ্ম, দ্রোণাচার্য এদের বাধ্য হয়েই কুরুবংশের হয়ে কৌরবদের পক্ষে হয়ে লড়তে হয়েছিল। তো আমাদেরও সেরকম আর কি। প্র্যাকটিক্যালি আমরা বুঝতে পারছিলাম যে আমরা মানে আমাদের দল মানুষের থেকে দূরে চলে যাচ্ছে, আমাদের নেত্রী দলের মানুষের থেকে দূরে চলে যাচ্ছে, কর্মীদের থেকে দূরে চলে যাচ্ছে। তৃণমূলের যে একটা চরিত্র, একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা সম্পূর্ণ পরিবর্তন হচ্ছে, কিন্তু আমরা কিছু করতে পারছি না। কারণ কি, কর্মী যা আমাদের নেত্রী যার কান দিয়ে শুনছেন, সে কান সবার জন্য খোলা ছিল না, তাই এই রেজাল্ট হয়েছে। কান খোলা ছিল না, নাকি তাকে শুনতে দেওয়া হয়নি, নাকি তিনি শুনেও শোনেননি? এই অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে বড্ড এলোমেলো হয়ে আছে। আচ্ছা, এই যে এক্ষুনি বললে তুমি যে আমরা বুঝতে পারছিলাম, এই বোঝাটা তোমাদের নিচুতলার, যদিও তুমি নিচুতলার নেতা নও, তুমি দীর্ঘদিনের একজন তৃণমূল কর্মী এবং 20টা বছর তুমি দিয়ে ফেলেছো এই দলটাকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমার মতো নেতা যদি বুঝতে পারে যে এই নির্বাচনটা বড্ড কঠিন এবং দলের পক্ষে নয়, তো সেই মাথা পর্যন্ত না, একটা জিনিস বুঝতে হবে, একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা যখন সাধারণত প্রেম করি,
3-4 বছর প্রেম করার পর, বিবাহের পর স্ত্রীর একটা অভিযোগ থাকে, তুমি আর আগের মতো নেই। আচ্ছা। বিষয়টা হচ্ছে যে মানুষ ভালোবাসে তো ক্যারেক্টার দেখে, চরিত্র দেখে। হুম। তেমনি তৃণমূল কংগ্রেসের যারা ভোটার, যারা তৃণমূল কংগ্রেসকে পছন্দ করেন, যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, তারা তৃণমূল কংগ্রেসের ক্যারেক্টার দেখে তৃণমূল কংগ্রেসকে পছন্দ করতো। আমি একটু যদি ফিরে যাই, যে 2006 সালে বুদ্ধদেব ভট্টাচার্য একটা ব্যাপক মার্জিন নিয়ে এসছে। বুদ্ধদেব ভট্টাচার্য 5 বছরের মধ্যে সিপিএমটাকে শেষ করে দিল। কেন? না, তিনি যেটা করলেন, ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির চরিত্র বদলে দিলেন। যে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি গরিবদের কথা বলতো বা গরিবের জন্য চিন্তিত থাকতো, কৃষকদের জন্য চিন্তিত থাকতো, যারা মার্জিনাল ওয়ার্কার, যারা সমাজের একদম প্রান্তিকতম স্থানে বাস করে, মানে শোষিত নিপীড়িত মানুষদের পার্টি বলে আমরা জানতাম। মানে আমি অতটা হুম। মানে ফিল্মেটিক বা সিনেমেটিক হচ্ছি না, আচ্ছা। বেসিক্যালি যারা যারা অনিশ্চয়তার মধ্যে ভোগে, যাদের হুম। সামাজিক নিরাপত্তা কম, হুম। তাদের ভোট নির্ভর ছিল সিপিএম, এবং তারা ভাবতো সিপিএম অত্যাচার করছে, দাঙ্গা করছে, চমকাচ্ছে, ধমকাচ্ছে, গুন্ডামি করছে, হোয়াট এভার দে আর ডুইং, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সিকিউরড, কেন কি সিপিএম আছে। দি মোমেন্ট সিপিএম শিফট করলো যে না, আবার শিল্প হবে, প্রচুর চাকরি হবে, এই হবে সেই হবে বলে জোর করে গুলি করে কৃষকদের থেকে জমি নিতে গেল। কৃষকরা, শ্রমিকরা এবং সমাজের এই অনিশ্চয়তার মধ্যে ভোকার বা সামাজিক নিরাপত্তা নেই এই শ্রেণীর মানুষ বুঝলো সিপিএম আর ওই সিপিএম নেই, তার ক্যারেক্টার পাল্টে গেছে, সিপিএম কিন্তু পড়ে গেল। আমাদের কিরকম দল ছিল, ধরুন আপনি মমতাদির বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, একদম মাথা নিচু করে খুব সবাই দাঁড়িয়ে আছে। মমতাদি আপনাকে চেনেন, মমতাদি কিন্তু কর্মীদের মোটামুটি চেনেন। মমতাদি গাড়ি থেকে নামলো, আপনাকে দেখলো, "এই কি হয়েছে রে, এদিকে শোন 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 শোন, এদিকে কি হয়েছে?" মোটামুটি নয়, আমি তো জানি বাই নেমে ওনার নাম মনে রাখাটা খুব একটা বিরাট বড় বিষয়। একদম। হুম। এই কি হয়েছে রে, দিদি এটা কেন হয়নি, কেন হয়নি, এই অ্যাপ্রোচ তৃণমূলের মধ্যে ছিল। যখন তৃণমূলে ধরুন আমার একটা পাশের বস্তিতে সিপিএম বেধারাক্কা পেরিয়েছে, পুলিশ প্রশাসন সাহায্য করছে না, একে পাওয়া যাচ্ছে না, চল দিদিমণির বাড়ি, বড় লরি ভাড়া করে সবাই মিলে দিদিমণির বাড়ি গেল। রাত্রির বাজে তখন 11টা, দিদিমণি ঘুমিয়ে পড়েছেন, দিদিমণি বেরিয়ে এলেন, অনুপ চ্যাটার্জি এলো, এই ঠিক আছে ফোন, আচ্ছা ঠিক আছে রাতে ওরা তোরা কিছু খেয়েছিস কিনা, রুটি দরকার ব্যবস্থা করে। দিস ওয়াজ মাই পার্টি, দিস ওয়াজ মাই পার্টিস কারেক্ট। এটা কোন 2000 সালগুলোর কথা বলছেন? 2006 এখান থেকে তো দেখে আচ্ছা, মানুষ তৃণমূলের হ্যাঁ, প্রতি হ্যাঁ। আকৃষ্ট হয়েছে। ধরুন Right. আমি তৃণমূলের প্রতি কেন আকৃষ্ট, হুম। যে আমি যখন 2006, আমার তো উচিত ছিল সিপিএমটা করা, যদি আমি শাসক দলের সঙ্গে থাকতে চাই। হুম, হুম। কিন্তু আমি দেখলাম কি এটা অনিশ্চয়তা, তৃণমূলের মধ্যে একটা অনিশ্চয়তা আছে। দিদিমণি যেটা লড়াই করছেন, যেটা নিজের খেয়ালে আসছে সেটার মধ্যেই পড়ে থাকছেন, তার কাছে ভয় নেই, ডর নেই, কিছু নেই, অনিশ্চয়তা না, নিশ্চয়তা আছে। অনিশ্চয়তা আছে, যে আসুন। কালকে কি হবে আমি জানি না। আচ্ছা, মানে ওই বিষয়ে, হ্যাঁ হ্যাঁ, রাইট যে রাইট। কালকে তৃণমূল কংগ্রেস থাকবে। 2006-তে কে ভেবেছিল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে এই 2011? নোবডি, নো ওয়ান। বাট আই স্টার্টেড তৃণমূল কংগ্রেস রাফলি 2005-2006। যে আমরা হেরে গেছি, বিধ্বস্ত, আজকের থেকে বাজে অবস্থা, আজকের থেকে হাফেরও কম, আজকে 80টা ঘুরে দাঁড়ানোর একটা সময়। 80টা সিট আছে আজকে, হুম। সেদিন 29টা হয়ে দাঁড়িয়েছিল। আমাদের মনে হয়েছিল যে না, এই তো দিদিমণি, এই তো সবাই বলছে দিদিমণি এ বাজে কাজ করছে, কারখানা হতে দিচ্ছে না, এরপর আর তৃণমূল থাকবে না, তৃণমূল উঠে যাবে, সিপিএম এত ভালো কাজ করছে। আমি চোখের সামনে দেখছি যে কি বলছে লোকটা। এবং স্পেশালি বাংলার তো একটা পত্রিকা আছে না, যে বাংলার ভাগ্য নির্ধারণ করে থাকে, বাংলার খবর থাকে, সে পত্রিকা বলছে ব্র্যান্ড বুদ্ধ, বুদ্ধ করছে, মমতাদি রুখে দিচ্ছে, হ্যান ত্যান, গুড এম ব্যাড এম, এই সর্বকিছুর মধ্যে আমি ফলো করতে পারছি যে গরিব মানুষ একটা, সে জানে না, তাকে বোঝানো যেত যে ভাই তুমি জমিটা দিয়ে দাও, তোমার চাকরি হবে। তাকে কনভিন্স না করে, তাকে জোর করে চাপকে তার থেকে জমি নিয়ে নিচ্ছে, সেখানে একজন আপত্তি করছেন, সেখানে একজন লড়াই করছেন, তাকে চুলের মুঠি টানতে টানতে হিচড়তে হিচড়তে বার করছে, মানে ভয়ঙ্কর পরিস্থিতি। কিন্তু এর পরে দাঁড়িয়েও তিনি লড়ে যাচ্ছেন আউট অফ নাথিং, কিচ্ছু পাওয়ার নেই, কোনো চান্স নেই, সরকারে আসবে কোনো সম্ভাবনা নেই। তখন অভিষেক কোথায়? আমরা তখন লড়েছি, আমরা দেখেছি। বাড়িতে এসে সিপিএম ডিওয়াইফাই 2 টাকা পাতা দিয়ে গেছে, যে কাল থেকে কিন্তু সিপিএম করতে হবে, ডিওয়াইফাই করতে হবে, না আচ্ছা। মুশকিল আছে। আচ্ছা, তুমি কি সেই সময় থেকে সেই সময় আমার ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদ 2006-তে আমি হুম। প্রার্থী দলে, মানে কলেজে। হুম। এই মুহূর্তে তো এটাই তৃণমূলের ক্যারেক্টার ছিল। তৃণমূলের ক্যারেক্টার আপনি ভাবুন, 2000 কাট টু 2019 তৃণমূল কংগ্রেস হেরে গেছে লোকসভা নির্বাচনে, সব দিকে বিজেপি মেরে হাওয়া করে দিচ্ছে, ব্যারাকপুর
জ্বলছে, মেদিনীপুর জ্বলছে, যারাই তৃণমূল ছিল বিজেপি হয়ে হেভি আক্রমণ করছে। মমতা ব্যানার্জি নেমে পার্টি অফিস রং করছে, এই পিকচার দেখেছিল। শুভেন্দু অধিকারী মিছিল করছে ঘাটালে, পার্টি অফিসের পতাকা বাজছে, এই খোলো এটা নকল করো করো, করছে। আগে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীরা যেত, কেউ পার্থদার কাছে যেত, কেউ বক্সিদার কাছে যেত, কেউ শোভনদেব চ্যাটার্জির কাছে যেত, কেউ মুকুলদার কাছে ছিল। মুকুলদা দিদির গেটওয়ে ছিল, ভুল ঠিক সেটা অনেক পরে হবে, যে ভুল হতে পারে, যে মুকুলদা নিজেদের লবির লোক দেখতো দেখতো না, শুভেন্দুদা নিজের লবির লোককে দেখতো দেখতো না, বাট দেয়ার ওয়াজ আ পয়েন্ট যে আপনি অ্যাড্রেসড হতেন, কর্মীরা অ্যাড্রেসড হতো যে কার কাছে যাচ্ছে, মুকুলদা ডেকেছে। আচ্ছা, যখন তুমি ছাত্র নেতা হুম। তখন তো নিশ্চয়ই শুভেন্দুদার সঙ্গে কাজ করার অনেক অভিজ্ঞতা রয়েছে তোমার। খুব টুকটাক, কারণ কি আচ্ছা। আমি ছাত্র করেছি, শুভেন্দু যুব যুব কংগ্রেসের সভাপতি ছিল। একদম। নন্দীগ্রামে দেখা হয়েছিল, আচ্ছা। নন্দীগ্রামে আন্দোলনে দেখা হয়েছিল, তখন খুব অনিশ্চয়তা, বাস নিয়ে যাচ্ছে, তাড়িয়ে দিচ্ছে, বেড়াবেড়ি খাটের উপর থেকে, রাস্তা কাটা, এদিকে ইয়ে কাটা। আপনার রেয়াপাড়া দিয়ে যাওয়া যাচ্ছে না, আবার ঘুরে হেরিয়া দিয়ে যাচ্ছে, খেজুরিতে আবার সিপিএম এর, তখন নন্দীগ্রামটা তৃণমূল হলেও খেজুরিটা সিপিএম এর ছিল, আচ্ছা। মানে একটা খালের এপার ওপার। তো সেই দেখে সেখানে ধরুন কারণ মুকুলদার কাছে যেত, তৃণমূল ভবন বলে একটা ছিল, মুকুলদা বসতো, বক্সিদা বসতো। আজকে তৃণমূল ভবনের কাজ কি? মানে নিধিরাম সর্দার বক্সিদা একা বসে আছে, টিভি দেখছে, দু একজন তিলজলার কথা বলছো? এখন মেট্রোপলিটন, একদম মেট্রোপলিটন, হ্যাঁ। আর জয়প্রকাশ মজুমদার বসে আছে একটা ডায়রিয়ার খাতা। দূর ঘাটাল থেকে কেউ একটা এসছে, দাদা আমাকে এইভাবে মেরেছে, এই করেছে, ঠিক আছে, এরকম পার্টি করতে দিচ্ছে না, আচ্ছা ঠিক আছে, কি নাম লিখেছে, ঘন্টা হচ্ছে, মানে ক্ষমতা কিচ্ছু নেই ভবনে, আচ্ছা, একদম ভবনে। নিধিরাম সর্দার বসে মানে আছে। সবটাই পুরোটাই ক্যামাক স্ট্রিট। এইবার কাট টু ক্যামাক স্ট্রিট। আপনি আচ্ছা। কিছু বলবেন, আপনি ধরুন বাম জমানা থেকে তৃণমূলটা করছেন, মার খেয়েছেন, গ্রামে আপনার পুকুর ছিল, পুকুরের মধ্যে পলিডল দিয়ে মাছ মেরে দিয়েছে, সেই সময় তো এই ঘটনাগুলো আকসার আমরা হ্যাঁ, একটা ধান ক্ষেত দখল করে নিয়েছে, এই ধান হয়েছে, মাল দখল, সেই করে 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 সরকারে এসছে। আপনি হয়তো পঞ্চায়েতের কিছু একটা হয়েছেন টয়েছেন, গ্রামে কিছু একটা সমস্যা হয়েছে, আপনি দিদিমণির কাছে যাবেন, ইট ইজ ন্যাচারাল যে মুখ্যমন্ত্রী আপনি তো পাবেন না, আপনি কোথায় যাবেন? আগে মুকুলদার কাছে যেতেন, মুকুলদা নেই, তাও শুভেন্দুদার কাছে যেতেন, শুভেন্দুদা নেই, অরূপ বিশ্বাস ঘন্টার কোনো পাওয়ার নেই, কিন্তু অরূপ ববি নাকি ডানাত বাহাত, ডানাত তাহলে ভুল তথ্য ছিল। আরে ডানাত বাহাত দিদিমণির ছিল আগে, দিদিমণি এখন অভিষেক ছাড়া কিছু দেবে। প্রার্থী তালিকা যখন ঘোষণা হচ্ছিল কোথায় ছিল? প্রার্থী তালিকা টিভিতে ঘোষণা হচ্ছে, তারপর জেনেছে অরূপ বিশ্বাস যে কোথায় কে প্রার্থী হয়েছে। ও বাবা, এতটা দূরত্ব তৈরি হয়ে গেছিল? নেই, পিকচারেই নেই, সব করছে আইপ্যাক আর অভিষেক ব্যানার্জির অফিস, ক্যামাক স্ট্রিট অফিস, আচ্ছা, এবি এখানে অফিস, আরেকটা এজেন্সি ঢুকে গেল যার নাম আইপ্যাক। আইপ্যাক, বুঝতে পারছি এবার। মানে এই যে তিনটে তাহলে ক্ষমতার কেন্দ্রবিন্দু তৈরি হলো, একটা মমতা, একটা অভিষেক এবং আইপ্যাক, বা দুজনের মাঝখানে দুজন। মমতা ব্যানার্জি এই জায়গাটায় আছে, আচ্ছা, তার কাছে যতটুকু আছে আছে, আসছে 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 না, কিন্তু দলীয় ক্ষমতা হচ্ছে অভিষেক। অভিষেক একটা শিকান্ডি দাঁড় করে রেখেছে ওখানে, আইপ্যাক। আচ্ছা। হ্যাঁ, ও কাজ হচ্ছে বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজমেন্ট করা, বিভিন্ন রকমের ভিডিও করা, হ্যাঁ, এবং অভিষেক ব্যানার্জি হাঁটছে, উপরে ড্রোন থেকে একটা ভিডিও হবে, আচ্ছা, আর নিচ থেকে ভিডিও হবে, টোটালি কমার্শিয়ালাইজেশন, একদম একদম কমপ্লিট। আচ্ছা, একদম। ওই যে মমতা দিয়ে এরকম ঘুরিয়ে হুম, শাড়িটা নিয়ে গিয়ে একটা চেয়ার পেতে বসলো, দ্যাট ইজ লাস্ট। আচ্ছা, এবার গাড়ির উপর দাঁড়িয়ে ভাষণ এখন দেখতে পাচ্ছিলাম আমরা কদিন। এইবার এখন কি দাঁড়ালো, ওই লোকটা, ওই ধরুন পুকুরে পলিডল পড়েছে, ধান ক্ষেত দখল হয়ে গেছে, সে আছে কথা বলতে, সে কোনো রকম গেছে, সে তো আগে জানতো যে আমি নিজাম প্যালেসে গেলে মুকুলদাকে পাবো, ভবনে গেলে বক্সিদা এই টাইমে বসে পাবো, বা অনেক সময় আমাদের পূর্ণেন্দু বসুকে পাবো। অনেকদিন পরে বক্সিদার নাম তোমার মুখ থেকে শুনছি, কিন্তু মাঝখানে বক্সিদাকে আমরা শুনতেই পাইনি। দলের রাজ্য সভাপতি, এখন ও জানে যে কে ব্লক সভাপতি, কে টাউন সভাপতি, এখনো রাজ্য সভাপতি আছে। হ্যাঁ হ্যাঁ, ও জানে যে রাজ্য সভাপতি তার রাজ্য কমিটিতে, তার রাজ্যের কোন জেলার কে কোন ব্লকের সভাপতি জানতো, জিজ্ঞেস করবেন কি, আপনি জানতেন কিনা? তোমার সঙ্গে বক্সিদার কখন দেখা হলো? আমি বলতে গেছিলাম যে দাদা আমাকে টিভি দিচ্ছে না, আমাকে এরকম ইয়ে করছে, আমাকে কোনো জায়গায় মিটিং করতে গেলে রাজ্য সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য বলছে, এমএলএ দের বলছে যে অভিষেক দা কিন্তু রাজি নয়, ওকে কিন্তু ঢুকতে দেওয়া যাবে না। বাচ্চারা যদি তৃণমূল ছাত্র পরিষদ বা যুব কংগ্রেসের কেউ ডাকছে, কোন রকমের সেই মিটিং এ আমি পৌঁছে গেলে ভয়ের চোটে এমএলএ আসছে না,
এরকমও হচ্ছে? হ্যাঁ, আমি উদাহরণ ধরে, ডেট ধরে, টাইম ধরে বলে দিতে পারি। ডেট টাইম ধরে বলে দিতে পারি। মানে এগুলো নিয়ে তুমি ওপেন আই বলে আই জানার আই চেষ্টা রিচড আই করেছো? রিচড বক্সিদা। আচ্ছা। বক্সিদা বলছে তো রাবার স্ট্যাম্প আমি কি করব? হ্যাঁ? এই যে জেলা সভাপতি তোমার কাছে স্বীকার করে নিল ইয়েস, সে? ইয়েস। যে এই যে জেলা বক্সিদা খুব গালাগালি করে আরকি। একদম আচ্ছা। ওপেন মাইন্ডের মানুষ তো, বক্সিদাকে সবাই ভয় পায় দলে। যে একটু পান থেকে চুন খসলে খুব গালাগালি করে। আমি বললাম যে এরকম হচ্ছে, দাদা আপনি দেখুন। রাবার স্ট্যাম্প পার্টি। তখন সবে সবে আমাদের এই বেরিয়েছে, বলুন এই জেলা টাউনের আর ব্লকের সভাপতি বেরিয়েছে। বলে আমি জানি। আমি কি জানি এই টাউনের সভাপতি ব্লকের সভাপতি কে আছে? তুই আমাকে এসে জিজ্ঞেস করছিস? এই দল গার্জিয়ানলেস পার্টি। তুই মমতার কাছে যাবি, এখন যেতে পারবি না, ন্যাচারালি মুখ্যমন্ত্রী। আর অভিষেকের কাছে তুই পৌঁছতে পারবি না। এটা কতদিন আগেকার আই কথা? ডোন্ট রিমেম্বার, আমার বছর খানেক হবে, বছর খানেক আগে। আচ্ছা, বছর খানেক আগে থেকেই এই একটা এরকম পরিস্থিতি। আচ্ছা। পরিস্থিতি। তো এবার সে, আমি এই যে গল্পটা হুম। বলছিলাম, সে গিয়ে অভিষেক ব্যানার্জির অফিসে বসলো যে না আমি অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করবো। এবার অভিষেক ব্যানার্জির ক্যামাক স্ট্রিটের অফিসটার জিওগ্রাফিটা আপনি বুঝুন। এই যদি অফিস হয়, হুম। এই দিক দিয়ে সাধারণ লোক ঢোকে, আচ্ছা। এই দিক দিয়ে আবার অভিষেক ব্যানার্জি ঢোকে। মমতা ব্যানার্জির বাড়ির মতো না যে একটা গেট, মমতা দি নামার সময় দেখলো তুই এসছিস, আচ্ছা আয় হুম। বস, হুম। নেই। মানে এই ওর ব্যাকডোর আছে। এদিক দিয়ে ঢোকে। হুম। আর যখন ঢুকে গেল একবার, হুম। লক এন্ড কি, কোনো কর্মী উপরে যেতে পারবে না, নামতে পারবে না। আচ্ছা। হ্যাঁ, আপনি মানে সবাইকে সাধারণ কর্মীদের কোনো অ্যাক্সেসই নেই? তৃণমূল পার্টি অফিসে, কোনো তৃণমূলের সেন্ট্রাল পার্টি অফিসে কোনো সাধারণ কর্মীদের অ্যাক্সেস নেই, কোনো অ্যাক্সেস নেই, কোনো অ্যাক্সেস নেই। অন্য সব পলিটিক্যাল পার্টিতে আছে, কংগ্রেসে আছে, বিজেপিতে আছে, সিপিএম এ আছে, কিন্তু আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিস ক্যামাক স্ট্রিটে সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী ছেড়ে দিন, যে আমি একটা পার্টি কর্মী, আমি হেলথ তুলতে গেলাম, গিয়ে একটা অভিষেক ব্যানার্জির সঙ্গে ছবি তুলবো বলে গেলাম, হবে না, ডেফিনেটলি না। কিন্তু আমি তো অফিসে গিয়ে কোথাও একটা আমাদের নেতা বসবে, একটা ব্লকের সভাপতি, একটা জেলার সভাপতি ব্রিফ করতে এসছে, একটা বহুদিনের কর্মী ব্রিফ করতে এসছে, সে সকাল 8টা থেকে রাত্রি 8টা অব্দি বসে আছে। তারপর তাকে নিচে এসে পুলিশ বলছে ভাই আজকে দেখা হবে না, চলে যাও। কার সঙ্গে? না ওয়েট, অভিষেক ব্যানার্জির সঙ্গে না, ওর পিএর সঙ্গে। ও মাই গড। পিএর সঙ্গে দেখা করতে? ইয়েস, পিএর সঙ্গে দেখা করতো। আজকে না একদম সময় নেই, কি কাজ করতো কে জানে। এই যে পরিস্থিতিটা, এটা দীর্ঘদিন দীর্ঘদিন ধরে চলে গেছে, কারণ কি বুঝতে পারিনি তো, লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জেতার পর ওই পিরিয়ডটা আর বোঝা যায়নি যে এই রেজাল্ট হতে পারে। মানে ওই 24-এর পর থেকে একটা হাতে মাথা নেওয়ার মতো ব্যাপার এসে যা গেল। ইচ্ছা তাই করো। ওই আচ্ছা। অভিষেকই দেখবে। আচ্ছা। এমন কি আমি আপনাকে বলছি, আমার এই কথাটা বলা উচিত না, কারণ কি হয়তো পার্সোনালি বলেছে, দিদিমণিকে গিয়ে বলেছে ছাত্র পরিষদের ব্যাপারে কোনো নেতাকে, যুব কংগ্রেসের ব্যাপারে বলেছে। তোমার নিয়ে? আমার নিয়েই ছেড়ে দিন না, আচ্ছা। কাউকে নিয়ে এটা বলেছে। আচ্ছা। অভিষেক দেখছি। আচ্ছা। এবার আপনি বলুন, যে ববি হাকিম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জন্মাতে দেখলো, হুম। সে গিয়ে তাকে প্লিট করবে? ধরুন আমি মুখপাত্র, আমি বহুদিন টিভি পাচ্ছি না, হুম। অরূপ বিশ্বাস বলবে অভিষেককে যে কোহিনূর টিভি পাচ্ছে না, একটু দেখে দে? সে ক্ষমতা নেই অরূপ বিশ্বাসেরও? বলা মানা যায়, প্লিট করা মানা যায়। দীর্ঘদিনের নেতা, আরে তার কোনো পলিটিক্যাল, সে কোন কি হবে, কে কোথায় মিটিং করতে যাবে, এ ব্যাপারেই নেই। তো এই পরিস্থিতি তোমরা যখন বুঝতে পারলে, নিশ্চয়ই একটা গোষ্ঠী তোমরা তৈরি হয়েছিলে যারা এইভাবে বঞ্চিত বা- আরে এটা এটা আজকে তো খবরে দেখছেন তো, বেরোচ্ছে তো এক এক করে। হুম। আজকে তো খবরে দেখছেন বেরোচ্ছে এক এক করে। 74 জন প্রার্থী বদলের পেছনে হোয়াট গুড লজিক আপনি বলুন তো? একটা লোক যে লোকসভায় লিড দিয়েছে, তার বিধানসভাও চেঞ্জ। এটা কি একটা গিমিক করার চেষ্টা হয়েছিল যে গিমিক না, এইভাবে- নিজের লোক বসাবো। আচ্ছা। মেন ব্যাপারটা হচ্ছে ডিউরিং আরজিকর পিরিয়ড, দেখুন আরজিকরে কি ঘটনা ঘটেছে সেটা সাবজেক্ট টু ইনভেস্টিগেশন। না, আমরা যেটা শুনতে পাচ্ছিলাম সেটা সৌগত বাবুর সঙ্গে একটা ব্যবধান তৈরি হয়েছিল, মানে বর্ষিয়ান নেতা তাদেরকে চায় না, মানে ওই এজটাকে ও নাকি চায় না। এজ ফেজ বাজে কথা। আচ্ছা, মানে ওর ভালো লাগা খারাপ লাগার উপর ডিপেন্ড করে। ভালো লাগা খারাপ লাগার উপর ডিপেন্ড করে। আমি কি আচ্ছা। সৌগত রায়ের এজ? না, তাহলে তোমাদেরকে তো কাছে টেনে নেওয়া ছিল। সেনাপতি বলতে তোমরা, যুবরাজ বলতে না, তোমরা। যুবরাজের গল্পটা অন্য। আচ্ছা। আমাদের তো কাছে টেনে নেওয়া উচিত ছিল। আমি ছিলাম 2021-22-এ, অভিষেক ব্যানার্জি আমাকে মিটিং দিত,
আরজিকর পিরিয়ডের সময় কখনো 1-to-1 মিটিং করার সুযোগ পেয়েছিলে তার সঙ্গে? 1-to-1 নয়, মানে একবারও নয় এই ডিউরিং এই পিরিয়ডটাই? মানে তুমি তো সত্যি 20 বছরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি একটা অফিসে বসে কথা বলছি, পাগল নাকি? বলো কি, তুমি তো অনেক দিন ধরে এক তৃণমূলে হয় না এটা। অভিষেক ব্যানার্জির সঙ্গে বসে মিটিং করা যায় না, কথা বলা যায় না। অভিষেক ব্যানার্জি পিএটি এর সঙ্গে 2-3 কথা বলি, 15 মিনিট 20 মিনিট এরকম। বুঝুন, হয়েছে। একটি দল দীর্ঘদিনের কর্মী 20টা বছর যে দলকে দিয়েছে, সেই যুব নেতার সঙ্গে আজ পর্যন্ত তিনি মিটিংই করেন না, অভিষেক ব্যানার্জি আমার মুখোমুখি দেখা হয়েছে 5 to 6 টাইমস। ওনার জন্মদিন আর ইয়েতে ওই ভিড়ের মধ্যে থেকে ঢুকে দাদা ব্যাস। তাহলে ওনাকে ঘিরে থাকতো কে, শুধুই আইপ্যাক? না নাকি না, না ওনার কিছু- অফিস, আচ্ছা, ওনার অফিস। ওনার অফিস এবং ওনার পছন্দসই কিছু নেতা। মানে বেসিক্যালি আপনি তন্ত্র সাধনায় জানেন তো যে তন্ত্র সাধনা খুব ডেঞ্জারাস জিনিস। আপনাকে প্রপার মন্ত্র প্রপার তন্ত্র জানতে হবে। অভিষেক ব্যানার্জির ক্ষেত্রেই আপনি প্রপার মন্ত্র পড়তে হবে, প্রপার তন্ত্র পড়তে হবে। অন সাম ডেজ মন্দ লোকেরা বলে প্রপার দক্ষিণা দিতে হবে, তবেই আপনি সেরা পূজারী হবেন, আপনি সেরা ভক্ত হবেন। আর যদি আপনি না করতে পারেন তাহলে আপনি কাছাকাছি, আপনি লক্ষণ রেখা পার করেই ঢুকতে পারবেন না। এমএলএরা দাঁড়িয়ে আছে এরম করে, দলের পুরোনো দিন বর্ষিয়ান এমএলএ এমপিরা দাঁড়িয়ে আছে, সিকিউরিটিকে বলছে যে মঞ্চে যাব, সিকিউরিটি বলছে না এখন যাওয়া যাবে না। হয়নি এটা, কেউ কে সবাই দেখেছে এটা। সারা বছর যারা লড়ে, সারা বছর যারা ফাইট করে, আমি ঘটনা বলতে গিয়ে আটকে গেলাম আরজি করের পিরিয়ডে। দেখুন, যে ঘটনা ঘটেছে, একটা ধর্ষণ হয়েছে, খুব খারাপ কাজ, সেই নিয়ে কিছু গল্প বেরিয়েছে, সেই গল্পগুলো মিথ্যে হয়ে বেরিয়েছে। আবার কিছু গল্পগুলো ইনভেস্টিগেশন ধরা উচিত ছিল, হয়নি। আপনি ফলো করুন, ওই মুভমেন্টটায় কোনো বিজেপি ছিল না, না, একদমই আমরা দেখিনি। এবং বিজেপিকে অ্যালাউ করা হলো না। মানে কি, কোনো গভর্নমেন্টের পার্লামেন্টারি নাম্বার যার কাছে আছে তাকে অ্যালাউড না। না, ও অগ্নিমিত্রা পল এরা সেই সময় প্রোটেস্ট করেছিল ওই বডিটার, ওই সামান্য আরে একটা বাবার মুভমেন্ট একদম, মানে বেসিক যে মুভমেন্টটা যে তৈরি হয়েছিল, মুভমেন্টটা করছিল, এই ধর্না টন্না ইত্যাদি ইত্যাদি, ওটা তো আমার কমিউনিজমের একটা পার্ট আছে ওর মধ্যে, একটা গোষ্ঠী, তার মধ্যে কমিউনিস্ট নেই, এসইউসিআই আছে, তৃণমূল DSO আছে। করতেও আছে, সব একদম পাঁচমিশালি, কিন্তু বিজেপি নেই। বিজেপি দেখলেই গো ব্যাক স্লোগান বলে তাড়িয়ে দিত। এবং বিজেপি এই ইস্যুটাকে হাতিয়ারও করতে পারেনি দ্যাট টাইম। কেন? আর সে সময় অভিষেক ব্যানার্জি কোথায় ছিল? আমরা তো দেখিনি তাকে, দেশেই ছিল না, একটা মন্তব্য দেখিনি। এবং সে সময় আপনি তো বিশ্বাস করবেন যে এই তৃণমূল কংগ্রেসের 15 বছরের শাসনে দ্যাট ওয়াজ দি একদম সবচেয়ে ক্রাইসিস পিরিয়ড। হেলথ ভেঙে পড়ে গেছে, মেডিকেল এমার্জেন্সি, ওপিডি বন্ধ, ডাক্তাররা চিকিৎসা করছে না, ডাক্তাররা বয়কট, সরকার একদম এলোমেলো অবস্থায়, সরকার এই পড়ে যাবে করছে। সেই পরিস্থিতি যখন মমতা ব্যানার্জি লড়ছে, আমাদের কাজ ছিল, মুখপাত্র ছিলাম, আমরা ছিলাম সরকারের পক্ষে, আমাদের লড়তে হবে। আমি আবার বলছি, একটা সরকার সব কারেক্ট হয় না। বিজেপি সরকার হয়নি, ইন্দিরা গান্ধী হয়নি, অটল বিহারী বাজপেয়ী হয়নি, জ্যোতি বসু হয়নি, বুদ্ধ ভট্টাচার্য হয়নি, মমতা ব্যানার্জি। কিন্তু আমাদের মুখপাত্রদের কাজ কি? সরকারের হয়ে ডিফেন্ড করা। একদমই তাই, এই জন্যই তো মুখপাত্র। যারা সেদিন সরকারের হয়ে ডিফেন্ড করতে নেমেছিল তাদেরকে সবাইকে অভিষেক ব্যানার্জি সাইড করে দিয়েছে। আর যে শান্তনু সেন, যে কাণ্ডারি ছিল এই আন্দোলনটা করার, ডক্টর শান্তনু সেন, ওনার মেয়ে ওখানে ছিল বলে উনি কাণ্ডারি ছিল, তাকে দল ওকে suspend সাসপেন্ড করলো। আমরা তো সেটাই দেখলাম। তারপর দেখা গেল অভিষেক ব্যানার্জি সেবাশ্রয়তেও আছে। এতে বোঝা যায় না, 2-2 4 করা যায় না যে কে পেছনে ছিল কে নেই। মানে এই ইস্যুটাকে নিয়ে যদি সরকার এ সময় হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকের পক্ষ থেকে বলা হয়েছিল, মেসেজ গেছিল যে আপনি স্টেপ ডাউন করুন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, দেখবেন আপনি ফলো করুন, কিছু ফেসবুক পোস্ট এরকম বেরিয়েছিল যে এবার অভিষেক ব্যানার্জিকে দায়িত্ব দিয়ে দিই, আর মমতা ব্যানার্জি পাচ্ছে না, এই ন্যারেটিভ তৈরি করা হয়েছিল। গৃহমন্ত্রী মানে আমাদের ওটা অন্তত ওর হাতে দিয়ে দেওয়া হোক, মানে এটা তাহলে এক ধরনের ক্রিয়েট করা। ইট ওয়াজ অ্যাবসলিউটলি আনঅর্গানাইক অ্যান্ড ক্রিয়েটেড, অর্গানিক মুভমেন্ট ছিল না এটা। তখন তার মানে মমতাদি একদম একলা পড়ে গেছিল। তাই তো হয়েছিল, আপনি দেখবেন না। তারপর তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সব থেকে সরিয়ে দিল, ফিরে এসে মিটিং করে সব থেকে সরিয়ে দিল, সব ঠিকঠাক চলছিল। আবার হঠাৎ করে মমতা দিদি এই জায়গাটা আমাদের সাধারণ নাগরিকদের একটা প্রশ্ন আছে
বুদ্ধবাবুর শেষ সময়টাও কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাটা এইভাবে ভেঙে পড়েছিল। দিদি এলেন এবং প্রতিটি হসপিটালে ঘুরে ঘুরে, আমার মনে আছে 2011-তে উনি ঘুরে ঘুরে সব হসপিটালগুলোকে আবার চাঙ্গা করার চেষ্টা করছিলেন। আমরা কিন্তু ভেবেছিলাম যে সরকারি চিকিৎসাটা কিন্তু একটা লেভেলে গেছে, তার মানে কি সত্যি সেই লেভেলে যায়নি, শুধু ওপর থেকেই না, না। নীল সাদা রং হয়েছে? ইট ইজ ডেফিনিট যে বলা যায় যে সরকারি চিকিৎসার যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচারে আপনি সবাইকে চিকিৎসা দিতে পারবেন না, কিন্তু বাম জামানা থেকে ডেফিনিট ডেভেলপমেন্ট হয়েছিল। কিন্তু ডাক্তাররা, সে ডাক্তারদের যে গ্রুপটা, স্বাস্থ্য ভবন কে কন্ট্রোলে নেবে? শান্তনু সেন নেবে না নির্মল মাঝি নেবে না ডক্টর সুদীপ্ত আচ্ছা, রায় নেবে? মানে এই 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 লবিবাজি লড়াইতে এই লড়াইতে আরজিকর মুভমেন্টে আইএম এর ডাক্তাররা নেমে পড়ল, আচ্ছা, মানে এই লবিবাজির যাতে চক্করে। অভিষেকের কন্ট্রোল। এবং আপনি সে সময় ফলো করুন, একটা বাতাবরণ সৃষ্টি হয়েছিল, একটা অ্যাটমসফিয়ার সৃষ্টি হয়েছিল যে অভিষেক ব্যানার্জিকে একটা মুখ্যমন্ত্রী করে দিক, অনেক হয়েছে, মমতা ব্যানার্জি আর পাচ্ছে না, ছেড়ে দিন। অভিষেক ব্যানার্জি গুড ক্যারেক্টার, অভিষেক ব্যানার্জি, দেখবেন কোনো আন্দোলনকারী অভিষেক মানে ব্যানার্জিকে নিয়ে এই এক লাইন যে বলেনি। সেনাপতির এই সৈন্য সামন্তরা, এরা কারা সেই সময় এই পোস্ট করছিল? এরা কি এটা তোমাদের? আমাকে আমাকে আমি করিনি, আমি এটাকে তাদেরকে নিয়ে আর ফ্রন্ট খুলতে চাই না। আচ্ছা, এটা আপনারা মানে বুঝে এটা নেবেন। তোমাদের জানা ছিল যে কারা কোন দিক থেকে তারা? আরে আমাদেরও করতে বলা হয়েছিল। ও আচ্ছা, তোমাদেরকেও বলা হয়েছিল। আচ্ছা, এবং এবার ও চেষ্টা করেছিল কি, যে বেশি সংখ্যক ওর নিজের লোক এমএলএ হলে পরে এই সুযোগ সুবিধাটা নেবে। এটা তো অনস্বীকার্য। আপনি বলুন না, ইন উইচ ক্রাইসিস পিরিয়ড দলের 2019-এর লোকসভায় মার খাওয়ার পর নেমেছে? 2022-এ যখন পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হয়, দলকে ডিফেন্ড করতে নেমেছে? না, আমরা তো দেখিনি। আবার এই এবং যখন পার্থবাবু সম্বন্ধে কোনো কথা বলতেই শুনিনি। আরজিকর পিরিয়ডে যখন ঘটনাটা এরকম ঘটেছে, তখন ছিল মার্কেটে না? এই এই প্রচেষ্টাটা হয়েছে। এবং অনেকে বলে, আমি তো জানি না পার্থদাকে আপনারা ধরবেন, অবশ্যই ধরবো এরপরে। ওর ওর দাবি হচ্ছে ওই টাকাটা অভিষেকের রাখা। তার আগে কি যখন বলছো, কি বলছো তুমি ক্যামেরার সামনে? একদম 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 ওটাও বলে, সবসময় বলে। আমি এটা বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, এখন হয়তো বাঁচার জন্য সে তো বলছে। আরেকটা খবরও আমাদের কাছে আছে যে এই নারদাটাও। এটাই আমি বলতে যাচ্ছি যে নারদার টাকাটাও অভিষেকের টাকা। আমি এটাগুলো যেহেতু হেন্স এগুলো প্রুভড নয়, আমি এগুলো মানে ববিদা, শুভেন্দু এরা তখন ওর একটা অ্যান্টি লবি। অ্যান্টি লবি নেই, এদেরকে সরিয়ে সরিয়ে। আমি থাকবো শুধু। আচ্ছা, এটা আমি যাচ্ছি না, হেন্স ইট ইজ নট প্রুভ। আমার এটাকে নিয়ে মন্তব্য করা একদম, এটা আমার পয়েন্ট অফ ভিউটা হচ্ছে কি, আজকে তো আমাকে পক্ষপাত দুষ্ট কথা বলছি, খারাপ কথা বলছি বলে সাসপেন্ড করে দল থেকে তাড়িয়ে দেয়। ঠিক আছে, আচ্ছা, দলের খারাপ সময় আমি করেছি, দলের ভালো সময় কল্যাণ ব্যানার্জির স্টেটমেন্ট নিয়ে মাতাল, শ্রীরামপুরের মাতালকে মানতে হবে, আগামীকে জানতে হবে। ভাই, তিনাঙ্কুর ভট্টাচার্য একটা কলেজকে সাসপেন্ড করেনি কেন? যখন কলেজরা এই সব মন্তব্য করছিল, পোর্টফোলিওধারী ছাত্র নেতারা মন্তব্য করছিল, আগামীকে মানতে হবে, যেমন একটা কোনো মন্তব্য করেছিল যে আমরা তো এটা মাতালকে জানতে হবে। মানে কল্যাণ ব্যানার্জির সঙ্গে তৃণাঙ্কুরের যে একটা দূরত্ব তৈরি আছে, সেটা আমরা স্পষ্ট বুঝেছিলাম। আরে ঠিক আছে, দলের ডিসিপ্লিনারি কমিটি বলে তো কিছু আছে, দলের একটা ছাত্র পরিষদের ইউনিটের নেতা, সেগুলো আমরা দেখিনি। সে সাসপেন্ড হতে দেখিনি, কিন্তু কুশপুত্তলিকা পড়াচ্ছে, কুশপুত্তলিকা পড়াচ্ছে কল্যাণ বাবুর। কল্যাণ ব্যানার্জি তো আমার দলে নির্বাচিত সাংসদ, একদমই তাই। তার কুশপুত্তলিকা পড়াচ্ছে। মাতাল তোকে জানতে হবে, আগামীকে মানতে হবে। এক লাইন কেউ বলেছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায় এক লাইন বলেছিল একদম এগুলো বরদাস্ত করা যাবে না? কেন? কল্যাণ ব্যানার্জি দলের জন্য লড়েননি? কল্যাণ ব্যানার্জি তাড়িয়ে দিত, কল্যাণ ব্যানার্জিকে তাড়িয়ে দিয়ে তারপর বলতো, এগুলো তো হয়েছে। তো এই জায়গাগুলো, এই মাঝখানের যে আন্ডারস্ট্যান্ডিং গুলো, এটা কি দিদি এসে করিয়ে দিত আবার? কারণ কল্যাণবাবু কিন্তু অনেকবার কোনো আন্ডারস্ট্যান্ডিং হতো না। দিদি যার উপর মাথায় হাত রাখবে সেই দলের নেতা। দিদি অভিষেকের উপর রেখেছে, মানে উনি ওই মোটামুটি ধৃতরাষ্ট্র হয়েই থেকে গেছিলেন। একদমই তাই, একদমই তাই। আচ্ছা, ওই মাঝখানের ওই পিরিয়ডটা যখন 2024-এর নভেম্বর বা এরকম, না 2000
23 না 24 নভেম্বর ওই পিরিয়ডটা যখন সরিয়ে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুরোটাই। হুম, একটা সময় তো হলো। হ্যাঁ, হুম, তখন বলুন তো কেউ ভয় পেতো অভিষেকের ছবি শেয়ার করতে, বলুন আমি অভিষেকের ছবি শেয়ার করতাম, কারণ কি আমার কাছে একটা খারাপ লাগতো দলের সাংসদ, ওকে কেউ এরকম ভাবে করবে, ঠিক আছে যা হয়েছে একটা মিনিমাম কিছু থাকুক, অন্তত যে দলের কাছে এই বার্তাটা না যাক, পাবলিকের কাছে এই বার্তাটা না যাক যে অভিষেক মমতা দিয়ে আলাদা, অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি আলাদা, এই নিয়ে তো মন্তব্য পৃথিবীর সব লোক করে, আমি তো বিং পার্টি স্পোক্স পার্সন, আমাকে ওটা ডিফেন্ড করতে হতো যে না না এরকম কোনো ব্যাপার নয়। এবার আমি আসি টালিগঞ্জে। টালিগঞ্জের এত উন্নতি আমরা এই কয়েক বছরে দেখেছি, রাস্তাঘাট সাজানো, যেটা আমরা কল্পনাও করতে পারিনি। তারপরেও কেন হারলে তোমরা? দেখুন এটা পর্যালোচনা করতে হবে, এটা সুনামি হয়েছে, এটা সুনামি হয়েছে, এটা সিম্বলে ভোট হয়েছে। পাপিয়া অধিকারী একেবারেই তিনি দুইটার রাজনৈতিক জ্ঞান বা তার তিনি অভিনেত্রী, তিনি আমার বিধায়িকা এখন বর্তমানে, তার যে রাজনৈতিক ওয়েটেজ বা তার জন্য যারা বিজেপি কর্মীরা নেমেছে তার সংখ্যা বা তাদের রাজনৈতিক ওয়েটেজ থেকে অরূপ বিশ্বাস ধারে ভাড়ে সবকিছুতে এগিয়েছিল। আমি তো বলবো জায়েন্ট কিলার হয়ে গেলেন উনি। কিন্তু অরূপ বিশ্বাস এমন তো নয় যে ধরে ধরে বলে দিতে পারি যে এই রাস্তা এরকম হয়েছে, জল হয়েছে, জলাধার হয়েছে, খালের উপর ব্রিজ হয়েছে, দীর্ঘদিনের উন্নয়ন হয়েছে, বিদ্যুৎ পরিষেবা বেড়েছে, সবকিছু হয়েছে, এটা বলাই যাবে। মানে একজন বিজেপির খুব বড় সমর্থক এবং বড় নেতাও ইয়ে করেনি, আমি Imagine যখন করতে পারেনি। ইমাজিন করতে পারিনি। এবং এই টালিগঞ্জের বহু বিজেপি নেতার সঙ্গে এই সিটটাকে কখনোই ওরা কাউন্টিং এর মধ্যে রাখেই না। নট অনলি দ্যাট, আমি বলছি যাদবপুরও রাখেনি। যাদবপুর আমি একজনকে বলতে শুনেছিলাম, মনে হয় ভোট কাটাকাটিতে আমরা বেরিয়ে যাব বিজেপি নেতার কথায়। আমি তখন ক্যালকুলেট করলাম যে হ্যাঁ, বিকাশ বাবু যদি একটা মার্জিন অফ ভোট ইয়ে করতে কোনো পারে। ইম্প্যাক্ট নেই, স্ট্রেট ওয়েতে বিজেপি জিতেছে, স্ট্রেট ওয়ে। একদমই তো তাই দেখো। সোনারপুর উত্তর, দক্ষিণটা ছেড়ে দিন, সোনারপুর উত্তর, ফিরদৌসী বেগম, হ্যাঁ দীর্ঘদিনের সাংসদ বিধায়ক, বিধায়ক, হ্যাঁ স্ট্রেট ওয়েতে এটা সুনামিতে হয়েছে। দেখুন একটা জিনিস তো পরিষ্কার হয়েছে যে তো সোনারপুর উত্তরে কাজ কিন্তু আমি দেখিনি। না কাজ হয়নি, কিন্তু ওই সিট তার ডেমোগ্রাফি অনুযায়ী অরূপ বিশ্বাসের কনস্টিটিউশন শেষ হচ্ছে, ওর শুরু হচ্ছে, মানে দেখেই বোঝা যায় দেখেই কি পরিস্থিতি পরিস্থিতি আছে। কিন্তু এটা সুনামি হয়েছে, এটা সুনামি হয়েছে দুটো কারণ হয়েছে। এক হচ্ছে আমি খুব বলবো প্রিসাইজলি যে মমতাদির কিছু মন্তব্য যেটা আমরা বিজেপির ট্র্যাপে পড়েছি। দেখুন এক এক করে বলো, অডিয়েন্স শুনবে। আজ তোমাকে সাসপেন্ড করেছে, আজ আর মনে হয় না তোমার সেই ইয়েটা নেই, একদম খোলাখুলি বলো। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আমার ধারণা উনি সেকুলার, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, ওটা সেকুলার। এবং এটা তোমরা বলো, অনেক অন্যরা বলে হ্যাঁ না সেকুলার, এবং সেকুলার নিয়ে অনেক সেকু টেকু ইত্যাদি ইত্যাদি প্রশ্ন থাকতে পারে, এই পার্টে আমি যাচ্ছি না। কমিউনাল পলিটিক্স বিজেপির কাছে পোলারাইজেশন ইজি, ইট ইজ এ সিম্পল ম্যাটার। যদি হিন্দু ভোট এবং মুসলিম ভোট একত্রিত হয়, মুসলিম ভোট এক জায়গায় গিয়ে পড়লো, হিন্দু ভোট এক জায়গায় গিয়ে পড়লো, ইট ইজ অ্যাডভান্টেজ বিজেপি। কিন্তু সেটা তো উনি দীর্ঘদিন ধরে করে এলেন। ড্যাম অ্যাডভান্টেজ বিজেপি, আমাকে বলতে দিন, ড্যাম অ্যাডভান্টেজ বিজেপি। মমতাদি যে কাজটা করলেন সেটা কোনদিন নরেন্দ্র মোদীও করেননি, সেটা হচ্ছে সরকারি পয়সায় মন্দির তৈরি করে দিল। একদম এটা নরেন্দ্র মোদীও করতে পারেনি। মানে এই সফট হিন্দুত্ব খেলতে গিয়ে আরেকটা ভুল হলো। আচ্ছা এটা না, মমতাদি হঠাৎ করে একদিন মন্তব্য করে বসলেন, ফাউল যেরকম করে আর কি, যে আমি যদি সরে যাই না একটা কমিউনিটি একজোট হয়ে দেখিয়ে দেবে। বিরাট বড় এটা 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 এখানে আমাদের লেগেছে, এই যে ফাউল এখানে লেগেছে, এটাই আসছিলাম আমি, ও বলেই দিল এখানে লেগেছে, এখানে লেগেছে। এই যে ফাউলটা দিদিমণি, আমি একদম স্ট্রংলি বলছি, দিদিমণি কিন্তু আমার বিশ্বাস, আমি জানি না কতটা কি, আমার বিশ্বাস দিদিমণি কোনোদিন দাঙ্গা টাঙ্গা চায় না। তবে হ্যাঁ স্ট্র্যাটেজিক্যালি মুসলিম ভোট ন্যাচারালি বিজেপি বিরোধী জায়গায় যাবে, এটা তো ন্যাচারাল, বিজেপি বিরোধী ভোট এবং বিজেপি খোলাখুলি, তো কোনো অসুবিধা নেই। কিন্তু হিন্দু ভোট কনসলিডেট হলে সেটা স্ট্র্যাটেজিক্যালি তৃণমূল কংগ্রেসের অসুবিধা, প্রশ্ন চিহ্ন। কিন্তু তাহলে এই কথাটা বলবেন উনি, এই ফাউলটা করে বসলো, যেখানে গোটা ভারতবর্ষে এখনো পর্যন্ত সেই লেভেলের কোনোদিন ওই গোষ্ঠী, যেই গোষ্ঠীর কথা বলছেন, ওনারা একজোট হয়ে এইভাবে করেনি। না আমি তো বলছি একদম খুব ফ্র্যাঙ্কলি বলছি, কোনো মুসলমান কোনো হিন্দু
কেউ দাঙ্গা চায় না, অবভিয়াসলি আমরাও সেটা দেখেছি। কেউ দাঙ্গা চায় না। কিন্তু এই মন্তব্যটা উনি যে কেন করলেন কেউ জানি না। এই মন্তব্য করা মানে হচ্ছে কমিউনাল পলিটিক্সে একটা পার্টিসিপেট করে যে কাজটা বিজেপি কোনোদিন করতে পারলো না, যে হিন্দু ভোট কনসলিডেটেড, সেইটা গিয়ে হয়ে গেল, দাঁড়িয়ে গেল কি কনসলিডেশন। মানুষ বললো না আগে মি কনসলিডেশনে ভোট দিই, উড়ে গেল সব, সুনামি হয়ে গেল। আমার মনে হয় তৃণমূলের বহু ভোটার এবার এই ইস্যুতে বোধহয় ভোট দিয়ে। দেখুন, যদি আমি ধরে নিই, যদি না ধরে নিই যে আমার কাছে কিন্তু একটা তৃণমূলের কাউন্সিলর, আমি নাম বলতে পারবো না, সে কিন্তু আমাকে স্পষ্ট বলেছিল যে যদি ইভিএম এ কিছু না হয় থাকে, তাহলে সাবজেক্ট টু ইনভেস্টিগেশন, কোর্ট হুম। ফোর্ট ইত্যাদি যাবে, তাহলে না definitely এটা দিয়ে তোমরা মুভ করতে যাচ্ছ নাকি? আমরা মানে মানে তুমি তো এখন নেই আর কি, যাই হোক, যদি এই নিয়ে মুভ করতে যাই তাহলে আরেকটা থাপ্পড় খাবে কিন্তু। না সেটা তৃণমূল কংগ্রেস বুঝবে, তার দায় আমার নয়। হ্যাঁ, কিন্তু এই স্ট্র্যাটেজিক্যাল মিস্টেকটা হয়ে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যদি উন্নয়নে ভোট যেতে, তাহলে এতটা খারাপ হয়তো হতো না। কিন্তু আমি বলছি গোড়ায় গন্ডগোল। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তো এর আগে বলেছিল দুধেল গাই আমাকে লাথি খাবো, একদম। এটা নিয়ে হয়নি কেন? কারণ এটা তলায় কর্মীরা ম্যানেজ করে ফেলেছে। তলায় মধ্যে স্ট্রং ছিল, স্ট্রেংথ ছিল, এবং তোমাদের মতো নেতারা এটাকে বেশ সুন্দরভাবে বিষয়টাকে ম্যানেজ করা গেছিল। হুম। আরেকটা কারণ অফ ডিফিট আমি বলছি, এটা ক্রেডিট গোস টু শ্রমিক ভট্টাচার্য। বস, আমি বলছো? একটা জিনিস খুব বলছো? মানে খুব ক্যাজুয়ালি আড্ডা মারতে মারতে বলি, বিজেপি কে মানে ধরুন যে ঝাল খেতে পারে না, যে আলসারের সমস্যা, হুম। বা ধরুন আমার সুগার আছে, ডায়াবেটিস আছে, আমি কিছুতেই মিষ্টিটা খেতে পারবো না, এটা বেঙ্গলের ক্ষেত্রে বিজেপির মধ্যে একটা ইম্প্যাক্ট ছিল যে বাঙালি ও যা করে নিক বিজেপিটাকে নিতে পারবে না, স্পেশালি ইন্টেলেকচুয়াল ক্লাস বিজেপিটাকে নিতে পারবে না। কেন? হঠাৎ করে চেঁচিয়ে বলছে জয় শ্রীরাম, এই যে একটা ওয়ার ক্রাই, থাক বাবা শান্ত থাক, এটা থাক, ইত্যাদি ইত্যাদি। বা হঠাৎ করে একটা দিলীপ ঘোষের মন্তব্য, তাহলে তো বারমুডা পরেই ঘুরতে পারে। আপনি বলুন তো, শ্রমিক ভট্টাচার্য আসার পর শ্রমিক ভট্টাচার্যের একটা বক্তৃতা বার করে দিন লাইভে, যেখানে ও বলেছে জয় শ্রীরাম বলে, ভারত মাতা কি জয় পর্যন্ত বলেনি, কোনো অ্যাপিল নেই। এই যে বিজেপিটাকে বাঙালিয়ানাই খাদ্যযোগ্য করে দিল, কনজিউমেবল করে দিল বিজেপি, যে সুগার ডায়াবেটিসদের জন্য সুগার ফ্রি সন্দেশ, এটা শ্রমিক ভট্টাচার্যের একটা অ্যাচিভমেন্ট। এই যে বিজেপি বাঙালি বিজেপিকে ভোট দিতে পারে। আর দুই হচ্ছে এই অভিষেক ব্যানার্জি গায়ে তুই বাদ, তোকে নেব না, তোকে নেব না, তোকে নেব না, তোকে নেব না। আপনি বলুন তো, রাজনৈতিক কবরে চলে গেছিল রাহুল সিনহা, তথাগত বাবু এদেরকে তুলে আনলো। দিলীপ ঘোষ 1 বছর আগে দীঘার মন্দিরের জন্য 1 বছর আগে বিজেপির লোকেরা দেখলে তাড়া করছিল, সে দিলীপ ঘোষকে ব্যাক। একই ঘরে দিলীপ ঘোষ, তাপস রায়, সজল ঘোষ, রিতেশ তিওয়ারি, রাজু ব্যানার্জি, একই ঘরে একই জায়গায়, যারা একে অপরের মুখ দেখতো না। আমার মনে আছে হাজরা মোড়ে শুভেন্দু অধিকারী বলছে, আমি মর্নিং ওয়াক করে ডেলি সকালে মর্নিং ওয়াক করি না, আর প্রেস ডাকি না, আমি এরকম রাজনীতি স্টাইল। মানে ঠুকে দিল দিলীপ দেখে। দিলীপ ঘোষ পরের দিন বলছে মর্নিং ওয়াক করতে ধক লাগে। হয়েছে এই 10 ইয়ারে রাজনীতিটা লাগবে, রাজনীতিতে মদন মিত্র, দিলীপ ঘোষ, এদের লাগবে। ইউ টেল মি, আফটার দি প্রেসিডেন্টশিপ অফ শ্রমিক ভট্টাচার্য একটা ইনসিডেন্ট এরকম হয়েছে? না, এটা মাস্টার স্ট্রোক ছিল কিন্তু ওকে সভাপতি করা। দিলীপ ঘোষকে তুলে নিয়ে চলে গেল বর্ধমানে। এটা কোন বুদ্ধিতে কে করলো জানি না। আমরা যেদিন ওকে মেদিনীপুর থেকে তুলে নিয়ে বর্ধমানে গেল, আর যেদিন অগ্নিমিত্রাকে তুলে নিয়ে মেদিনীপুরে নিয়ে চলে এলো, সেদিনই বোঝা গেছিল বিজেপি লোকসভায় জিতবে। একটা দলের একটা কর্মীর কাছে এটাই তো যে কিছু পাচ্ছে, সে দলের একটা সম্মান পাচ্ছে। দেখুন, আমি আপনাকে খুব ফ্র্যাঙ্কলি বলছি, পলিটিক্স করতে গিয়ে মাল কামাইনি, ঠিক আছে, মাল আসেনি, এই সংখ্যা নেই। না, এই জায়গাটা একটা কথা আমি আপনাকে কারণটা বলে দিচ্ছি খুব ফ্র্যাঙ্কলি, আজকে তো আমার কোনো বাধা বিপত্তি নেই। ধরুন কেউ রাজনীতি করছে, তাকে তো চা জল খাওয়াতে হবে, হ্যাঁ, সে তো দলে তুই 10 টাকা দেয়, তুই 20 টাকা দে, হয়ে যায়।
হয়ে যায়, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ফুর্নীতি ইত্যাদি ইত্যাদি। আমি এই পার্টেই যাচ্ছি না। হুম। এ পার্ট দেখতে গেলে বিজেপি উঠে যাবে, তৃণমূল উঠে যাবে, কংগ্রেস উঠে যাবে, সিপিএম উঠে যাবে, সব উঠে যাবে। একটা বেসিক ডিফারেন্স কিন্তু আছে, এই কমিউনিস্টের পার্টি- সঙ্গে তোমাদের আছে, বিজেপির সঙ্গে কারো তোমাদের কোনো আছে। ডিফারেন্স নেই, কারো কোনো ডিফারেন্স না আছে, আমি- তোমরা ডাব খেয়েছো এইভাবে গোটা গায়ে মেখেছো, আর ওরা খেয়েছে স্ট্র দিয়ে। বিজেপি কি করবে জানি না। বিজেপির বিরুদ্ধেও আর্থিক আচ্ছা ধরুন যারা, যাদের বিরুদ্ধে আর্থিক অভিযোগ ছিল, যারা বিজেপিতে গেছে তারা ধুয়ে গেছে। এই বোকা বোকা কথা বলে লাভ নেই। যে কথাটা বলতে গিয়ে আমি খেই হারিয়ে ফেলছিলাম, যে এটা আছে, কিন্তু পলিটিক্স একটা বেসিক যে রাজনীতি করতে যায়, সে কিন্তু পয়সা ইনকাম করতে যায় না দাদা। কোনো পলিটিক্যাল লিডার, আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি, যার বলছো? পলিটিক্যাল অ্যাম্বিশন আছে, না, তার- তোমাদের মতন কিছু নেতাকে আমি- দেখে আমাদের মনে হয় আমার পয়সা ইনকাম করাটা লক্ষ্য নয়। পয়সা, আমি আবার বলছি, পলিটিক্স করলে একটা, যদি আপনি কোনো ব্যবসা করেন, আপনার ব্যবসাটা অ্যাডভান্টেজ হবে। এখনো তোমাকে আমি গাড়ি চড়তে দেখি না সেভাবে, তুমি এখনো বাইক নিয়ে ঘোরাঘুরি করো। ঠিক আছে, হ্যাঁ, মানে আমার সেই জায়গায় আমি আছে গাড়ি 20 চড়ি, বছরে। আমার গাড়ি আছে, আছে, আমি গাড়ি চড়ি, হ্যাঁ। বাইক অত ছোট রাস্তার মধ্যে আমি কি করে গাড়ি নিয়ে ঘুরবো, বাইকেই যাই। কিন্তু ঠিক আছে, আমি বলছি গাড়িও অ্যাক্সেস করা যায়, সব ঠিক আছে, অল ডান। একজন পলিটিক্যাল লিডার, তার অ্যাম্বিশন যদি পলিটিক্স করা হয়, এই যে বলছে শুভেন্দু অধিকারী, তার অ্যাম্বিশন পলিটিশিয়ান। শুভেন্দু অধিকারী কি গরিব মানুষ? না। নয়। অধিকারী He's rich পরিবার enough. একটা বিরাট, He is rich enough, but his ambition is to not to earn money, but to do politics. Abhishek Banerjee, I repeat, his ambition is not to earn money, but his ambition is to be a power holder, politics, রাজনীতি করব। আপনি একটা পলিটিশিয়ান কে, আমাকে যদি কেউ বলে কালকে যে কইনু তোমাকে আমি মাসে 2 কোটি টাকা দেবো, অনলি টার্ম অ্যান্ড কন্ডিশন হচ্ছে তুমি রাজনীতি করবে না, তুমি ঘরে বসে থাকবে, তুমি যা খুশি করো না, মরিশাস যাও, মালদ্বীপস যাও, যা খুশি করো। পাওয়ার পলিটিক্সে পার্লামেন্টারি পলিটিক্সে তোমার কোনো কন্ট্রিবিউশন থাকবে না, তুমি নামবেই না, থাকতে পারবে না, মরে যাবো তো, আত্মহত্যা একদম করবো। পারবে না। মানে এটা প্যাশন তোমার। আরে এটা এবং সবারই হ্যাঁ, তাই, হ্যাঁ, সবারই তাই, যারা রাজনীতি করতেছে তারাই তাই। একদম এবার fascinated হয়। এবার ডিসঅনেস্ট হলে কি, সে কি 2 পয়সা ইনকাম করেছে, হুম। হয়েছে। কেউ বলেছে পার্টিতে কিছু ডোনেশন দিয়েছে, অসুবিধা নেই তাতে, কিন্তু আমার লক্ষ্যটা দুর্নীতি করা না, কারোর লক্ষ্যই দুর্নীতি করা না, লক্ষ্য পাওয়ারে থাকা, লক্ষ্য রাজনীতি। আমাকে 10টা লোক এসে বলবে দাদা আমার কিন্তু তার কাজটা জন্য করে, একটা সুন্দর পলিসি দরকার, এবার সেটাই তো আমি তোমাদের দলে ছিল না। আমি এই কথাটাই বলছি, আমাদের দলে কি হলো, বিজেপির মধ্যে ডিফারেন্সটা কি দাঁড়ালো, যে ঠিক আছে তোমার সম্মান দরকার, তোমাকে আমি এইটুকু দিচ্ছি, তোমাকে 10 দিতে পারছি না, 5 দিচ্ছি, তুমি থাকো। তুমি বহুদিন পার্টি করেছো, রাহুল সিনহাকে আজকেও বিধানসভার কথা দাঁড় করালে জিতবে কিনা জানি না, হয়তো ভাগ্যটাই খারাপ। রাহুল সিনহা, ঠিক আছে, তোমাকে আমি মুখপাত্র করে আনলাম, রাজ্যসভায় পাঠালাম। এই যে সবাইকে নিয়ে গুছিয়ে করা, সবাইকে এই মিনিমাম পলিটিক্যাল সম্মান, পলিটিক্যাল রেসপেক্ট দেওয়া, এটা তৃণমূল কংগ্রেস নাই। তৃণমূল কংগ্রেস তোমার যদি গায়ে অভিষেক এখানে বন্দ্যোপাধ্যায়, পার্টির গঠনতন্ত্রটাই তো রেজিমেন্ট নয় তোমাদের, এটা তো রেজিমেন্টেড পার্টি। বিজেপিতে ছিল না তো। ধরুন লোকসভা নির্বাচনে বিজেপি যাকে যেখানে যেরম প্রার্থী করেছে, এটা ভদ্রলোকের মতো করেছে না, সেই জায়গায় অনেক ভুল ছিল, সেই জন্য তার ক্ষতি হয়েছে। কিন্তু তৃণমূলে তো এটা ছিল। তৃণমূলে কি হয়েছে, তৃণমূল আগে কি হতো, মমতা দিকে গালাগালি করেছে, যে বলো মমতা দিকে যে বেশি গালাগালি হচ্ছে সে বড় নেতা। মমতা দিকে গালাগালি করেছে, মমতা দি দূরে সরিয়ে দিয়েছে, একদিন গিয়ে মমতা দির পা ধরে কেঁদে দিয়েছে, দিদি আমি ভুল করেছি। সেটা কি কুণালদার কথা বলছো তুমি? সবাই, কুণালদা কোনোদিন করেনি? কুণালদা ওই পিরিয়ডে সবাই করেছে, এরকম অনেকের রেকর্ড আছে, অনেকের রেকর্ড আছে, সুজিত বসুর রেকর্ড আছে, বসিরহাটে টিকিট না পেয়ে ইট মারা বলছো? বলছো কিন্তু সবাই জানে, খবরের কাগজে বেরিয়েছে। ববিদার 2006-তে তাপস পাল টিকিট পেলো, সেই নিয়ে ববিদা রাগ করে দিদিমণিকে উল্টো পাল্টা বললো। সুব্রত মুখার্জি বেদের মেজোসনা বলেছিল, অজিত পাজা বিরোধিতা করেছে, টালির চালে ঢিল মারাটা আমি জানি, এটা সবাই করেছে। হ্যাঁ। কিন্তু দিদিমণিকে যদি কেউ বলতো গিয়ে ঘুরিয়ে পা ধরে, ভুল হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে ছেড়ে দে, তুই কর বলে জায়গা। এটা সেনাপতি বলেনি কখনো। ওকে কেউ যে সত্যি ভুল, ওকে যদি কেউ পুজো ঠিকঠাক হয়নি তাকেই কাট, তাকেই বাদ। এই যে এক্সক্লুড করে দেওয়ার কালচার, আর বিজেপির এই শ্রমিক বাবুর ইনক্লুড করার কালচার, এই ডিফারেন্সটাই তো হয়েছে, বুঝলাম। রাজনীতিবিদরা দিলীপ বাবুর কাছ থেকে কিছু শিক্ষা নিল মর্নিং ওয়াক বা শরীর চর্চার ক্ষেত্রে? দেখুন যে যা স্টাইল, আমি বলি দিলীপদার বয়স সেই বয়সে সকালবেলা উঠেই দৌড়োদৌড়ি করছে,
এইটা মানতে হবে, এটা সিরিয়াসলি মানতে হবে। এবং ইন্সপায়ার হও। আমি পারবো না হতে, আমি পারবে না? সকালে উঠতে পারি না। এবং আমি একদমই আমার অ্যাকচুয়ালি আমি খেলাধুলাও করতাম, কিন্তু 2020 সালে আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আমার হুম, পার্টির ডেডিকেশন নিয়ে অনেকে প্রশ্ন করছে। হুম, 2020 সালে 6 ডিসেম্বর আমার টিউবারকলিসিস, টিবি হয়। আচ্ছা। টিবি ধরা পড়ে। টিবি মানে বুঝতে পারছেন? হুম, টিবি। একদম, একদম। 2021-এর 1লা জানুয়ারি থেকে আমি টিবি জয়েন করি। 6 ডিসেম্বর আমার টিবি ডায়াগনোস, আমি ওষুধ স্টার্ট করি। এটা দুরাগ্য ব্যাধি। হ্যাঁ। সেই জায়গা থেকে তুমি টিভি জয়েন করছো? 2021 সালের 1লা জানুয়ারি, মানে 24 দিনের মাথায় আমি টিবি স্টার্ট করি এবং দিনে 2টো করে শো করেছি। আমার মা যেদিন মারা যায়, এবং আমরা খুব ভালো বক্তা হিসাবে তোমাকে আমার পেয়েছিলাম। মা যেদিন মারা যায়, শাইনির ভোট চলছিল। সকালবেলা 114 মিছিল, আমার মা হাসপাতালে ভর্তি। ও, আচ্ছা। শাইনিটা পুরোটাই ম্যানেজ করেছিলে তুমি? শাইনি আমার বিধানসভায়, হ্যাঁ, মানে টালিগঞ্জে। টালিগঞ্জটাকে তুমি দেখেছিলে? হ্যাঁ, আচ্ছা। আমাকে, আমি 114 মিছিলে হাঁটছি, মিছিলে হেঁটে আমি বক্তৃতা করছি। হুম, বক্তৃতা শেষ হলো, খবর এলো হাসপাতাল থেকে যে কোহিনূর চলে আসো, মা আর বোধহয় নেই। আমি আচ্ছা। গিয়ে দেখলাম মা নেই। সেদিনটা কাটলো। তার পরের দিন 1লা মে সন্ধ্যাবেলা থেকে আমি মিটিং করতে বেরিয়েছি, বক্তৃতা করতে বেরিয়েছি, 2টো করে মিটিং। যেদিন আমার মা মারা যায়, এগুলো কি কোনোদিন নোটিস তার করেনি তার কেউ? পরের দিন থেকে আমি বেরিয়েছি। আমার বোন, আমার থেকে 10 বছরের ছোট বোন মারা যায়, তার 3 দিন পর আমি টিভি করা শুরু করেছি। আমার ডেডিকেশন 2006, 7, 8, 9, 10, 11 আমি কলেজে পড়ছি। কলেজে যখন পরীক্ষা চলছে গ্রাজুয়েশনে, কবির সুমনের ভোট, আমি পরীক্ষা দিয়ে এসে ব্যাগ রেখে মিটিং করতে বেরিয়েছি। বুথে বসার লোক আমি, বুথ লেভেল এজেন্ট হওয়া লোক আমি। ধরুন আজকে আমি, কালকে বিজেপিতেও চলে গেলাম, কালকে আমি কংগ্রেসে চলে গেলাম, সিপিএমেও চলে গেলাম, বা কোনো রাজনৈতিক দলও না করলাম, কিন্তু 20 বছরের তৃণমূলের ডেডিকেশন নিয়ে কোয়েশ্চেন আমার উপর কেউ করতে পারে না। আমার অসুচ পিরিয়ডে, অসুচ, আমার মনে আছে আমাদের একটা ম্যাট হয়, আপনি সেটার উপর বসতে হয়, মা একদম, মারা গেলে। একদম, একদম। সেই ম্যাট হাতে নিয়ে আমি ভোট করেছি। তো ইট হ্যাপেন্ড। এগুলো কেউ নোটিস করেনি ওপরের নেতারা? নোটিস করলেও কি না করলেও কি তাতে আমার যায় আসে না, কারণ আমি পার্টির ওয়ার্কার, পার্টির লেবার, পার্টির আমি সোলজার। সোলজার হ্যাজ নো হলিডে, সোলজারের হলিডে হয় না। না, সেটা তো হয় না। সেটাই তো দেখে এসছি। সেই জায়গা থেকেই তো দাঁড়িয়ে আজকে যারা ফেসবুকে আমার নামে লিখছে আমি পাল্টি মারছি, এ করছি, আমি তো বলছি, আমি আজ অব্দি বলুক যে আমি তৃণমূল কংগ্রেসের নেত্রীর নামে একটা বাজে কথা বলেছি, কোনো নেতার নামে বাজে কথা বলেছি, কিন্তু আমি যা বলছি সেটা প্রত্যেকটি কর্মীর ব্যথা। ডিফারেন্সটা আমি আপনাকে বলছি। ধরুন নেতাজি ইন্ডোরে মমতাদি বক্তৃতা করছে, একটা কার্ড ঝুলিয়ে যেতে হতো, সবাইকে ঢুকতে দিত না, স্বাভাবিক একটা ইনডোর মিটিং, ক্লোজ মিটিং ইত্যাদি, সবার জন্য জায়গাও ছিল না। মমতাদি মিটিং করতে উঠছে, মমতাদি শুনলো যে বাইরে 100 কর্মী দাঁড়িয়ে আছে, ভেতরে 100 জন জায়গা হবে। মমতাদি মঞ্চে, এই সবকে ভেতরে ঢুকিয়ে নাও। আর অভিষেক ব্যানার্জির ভিসি বলে একটা হয়, তৃণমূলের নতুন একটা উৎপাদন, ভিসি, ভিডিও কনফারেন্স। ও আচ্ছা, ওটার ভিডিও কনফারেন্স। হ্যাঁ, ওটার আবার লিঙ্ক পাওয়াটা হচ্ছে তৃণমূলের একটা প্রিভিলেজ। ও, ওই লিঙ্কটা আপনি পেলেন, একটা স্ক্রিনশট দিলেন অভিষেক ব্যানার্জির সঙ্গে মিটিং এ, ইউ আর আ প্রিভিলেজ লিডার, আপনি তৃণমূলে ব্রাহ্মণ। আর আপনি পেলেন না, তৃণমূলে আপনি অব্রাহ্মণ। গল্প শেষ হবে না। এরকম চলতেই থাকবে। তবে এই মানুষটাকে আমরা ছেড়ে দিচ্ছি না। আমরা আগামী দিনও কোহিনূরের কাছ থেকে অনেক কিছু আরো জানার আছে। কারণ এই যে বিগত কয়েকটা বছর যেভাবে আমরা তৃণমূলকে দেখলাম ভাঙতে গড়তে, গ্রাফটা নামতেই দেখেছি মূলত। আচ্ছা, এই একটা বড় নিউজ, ববি দা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেছে। ফিরোজ না হাকিম না, আমি তো মেয়রের প্রিয়দর্শিনী দিকে দেখলাম যে এটা বলেছেন, উনি তো একই কথা বলেছেন, ধৃতরাষ্ট্রের হাত, ধৃতরাষ্ট্রের মতো ঠুলি পড়ে আছেন চোখে। ও প্রিয়দর্শিনীও ফেসবুকে পোস্ট করেছে, পোস্ট করেছে। আচ্ছা, ফেসবুকে পোস্ট তার মানে সামহাও প্রিয়দর্শিনী। আরে সবাই বলছে, আচ্ছা, সবাই বলছে, এভরিবডি। আমি আবার তো বলছি, আমি সামনে এসে মুখ খুলে বলেছি বলে আপনারা কোহিনূর মজুমদারকে নিয়ে পডকাস্ট করছেন।
কোহিনূর মজুমদার ইজ নট অনলি এ ইন্ডিভিজুয়াল কোহিনূর মজুমদার, ইট ইজ দি ভয়েস অফ তৃণমূল কংগ্রেস। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় চোখেও দেখতে পাচ্ছেন কিনা, কানেও শুনতে পাচ্ছেন। আমাকে দল থেকে তাড়িয়ে দিচ্ছে, আমার আর কিছু যায় আসে না। তোমার কি আশা আগামী দিন ওই ধৃতরাষ্ট্রের চোখে আমি আবার? শুধু একটা কথা বলবো, আমাকে 6 বছরের জন্য দল সাসপেন্ড করেছে। আচ্ছা, 6 বছর পর নেওয়ার জন্য কি দলে কেউ থাকবে? পয়েন্টেড। সেটা কিন্তু বিজেপি অনেক দিন আগে থেকেই বলে আসছে এবং অন্যান্য রাজনৈতিক এই যে আমাকে নেতাদের কাছ 6 থেকেও- বছরের জন্য আমাকে হ্যাঁ। সাসপেন্ড করলো, হুম, 6 বছর পর নেওয়ার জন্য কি দলে কেউ থাকবে? যদি এই সিচুয়েশন চলে আর কি। কোন সিচুয়েশন চলে? দিদিমণি তো এখনো বলছে, যারা আমি শুনলাম লেজিসলেটিভ পার্টির মিটিং চলছে, পরিষদীয় দলের মিটিং চলছে, সমর মুখার্জি, অভিষেক ব্যানার্জি দাদুর বয়সী, হুম, তাকেও বলেছে নাকি উঠে দাঁড়িয়ে হাততালি দিতে। অভিষেক নাকি দারুণ কাজ করেছে। অ্যাকচুয়ালি হবে না, দল উঠে যাবে, দল উঠে যাবে। যে দল 34 বছর, দুঃখ কি লাগে জানেন, যে দল 34 বছর একটা বাম জামানার একটা পাথরকে ধাক্কা মেরে ফেলেছিল, তা আজকে যারা বিজেপি করছে, বিজেপির যারা, আমি তো ক্যাবিনেটের অন্তত 30% তো তারাই হবে, ইনক্লুডিং ক্যাবিনেটের মাথা, যারা সেদিন এই আন্দোলনে ছিল মমতাদের পাশে। সেই দল কালে দিনে আর বাংলায় থাকবে না। এটা বাংলার ইতিহাসে একটা দুঃখের দিন তো বটেই। তাহলে বলতে চাইছো তুমি যে স্বজন পোষণ বিপদ ডেকে নিয়ে এলো? আমি আর বলতে চাই না কিছু বিষয়। একটা লড়াকু নেত্রীর পরিণতি যে এটাই হতে হয় বা হতো, সেটা অনেকেই আশঙ্কা করেছিল। নেতারাও যারা খুব কাছাকাছি থাকতেন তারাও আশঙ্কা করেছিলেন, আমাদের মতো ছোট সাংবাদিকরাও কিন্তু খবর রাখত। কোহিনূররা অনেক ভাবে বোঝানোর চেষ্টাও করেছিল, কিন্তু সেটা নেত্রীর কান পর্যন্ত পৌঁছায়নি। আজকের মতো এখানে পডকাস্টটা শেষ করছি। আগামী দিন 6 বছরের একটা সাসপেন্ডেড কর্মী, তাকে আশা করি আরো 6 বার পাবো। রাখি, নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।